তুমি এই বিয়ে ভেঙে দাও মা। আমি না, আমার মেয়ের বিয়ে আমি যেখানে ইচ্ছে সেখানে দেবো। এই ব্যাপারে তুই কোনো কথা বলতে আসবি না। কি বলছো তুমি? আমি ওর ভাই, আমি কথা বলবো না? এই সংসার চালাচ্ছি আমি, এই সংসারের ভারবন্ধের দায় দায়িত্ব সব আমার উপর, আর আমি কথা বলবো না? শানু, শানু তুমি মাকে একটু বুঝিয়ে বলো। তুমি একটু স্থির হয়ে বসো, আমি চা নিয়ে আসছি। আরে একটা মেয়ের জীবন সম্পর্কে তোমরা ভুল সিদ্ধান্ত নেবে আর আমি বসে থাকবো? কান্তা, তুই কথা বলছিস না কেন? মার উপরে আমার বলার কিছুই নেই। বাহ বাবা, খুব ভালো, খুব ভালো। আমি জানি কোনো সন্তানের মায়ের উপর কথা বলতে নেই, কিন্তু ঘর জামাই নিয়ে তুই জীবন কাটাবি? মা, তুমি এই বিয়ে ভেঙে দাও। না, এই বিয়ে হবেই। এই ব্যাপারে তোর কথা বলার কোনো অধিকার নেই। অধিকার? কান্তার বিয়ের ব্যাপারে কথা বলার অধিকার নিশ্চয় আমার আছে মা, কারণ কারণ আমি ওর ভাই। হ্যাঁ, তুই ওর সৎ ভাই। এসব তুমি কি বলছো মা? ঠিকই বলছি, সৎ ভাইয়ের যে আপন মায়ের অধিকার অনেক বেশি। অবশ্যই বেশি মা, অবশ্যই। তুমি ঠিকই বলেছ। আমি তো সৎ ভাই, সৎ ভাইয়ের তো বোনের উপর কোনো অধিকার থাকে না। আমি ভুলে গিয়েছিলাম মা, আমাকে মাফ করে দিও। সরি। দাঁড়াও ভাইয়া। মা, ভাইয়াকে তুমি এত বড় কথা বলতে পারলে? যা সত্যি তাই বলেছি। সৎ ভাই সত্যি, কিন্তু ভাইয়া অসৎ নয়। যে বাবার স্নেহ মমতা দিয়ে আমাদেরকে মানুষ করেছে, বাবার সব দায়িত্ব পূর্ণ করেছে, আর আজ তাকে তুমি এত বড় আঘাত করতে পারলে? চুপ কর, যা জানিস না তার মধ্যে কথা বলতে আসবি না। আমি সব জেনেছি, সব শুনেছি। ওই আব্বাস মামার ছেলে রহমত ভাইয়ের সাথে তুমি আপার বিয়ে দিতে চাচ্ছ, আর ভাইয়া রাজি হচ্ছে না। কেন রাজি হবে ভাইয়া? ওই আব্বাস মামার চরিত্র সম্পর্কে তুমি জানো না? তার ছেলেকে আমার আপার উপযুক্ত তুমি বলো? মামা একটা চিটার, যে সারা জীবন শুধু চিট করেছে, যে সমাজের চিটার বলে পরিচিত একজন অসৎ লোক। আমি যখন কথা দিয়েছি তখন এই বিয়ে হবেই। ঠিক আছে, তুমি তোমার কথা রাখো। আমাদের কথার যেখানে দাম নেই সেখানে আমরাও থাকবো না। আমি চলে যাচ্ছি। যেখানে অন্যায় হয়, অবিচার হয়, কিন্তু প্রতিবাদ করা যায় না, সেখানে থাকাও যায় না। আমি চলে গেলাম। আমাকে কিছু শোনাতে এসো না, যা শোনাতে হয় মাকে গিয়ে শোনাও। ভাইয়া, মা তোমাকে বকেছে, আমি প্রতিবাদ করেছিলাম বলে আমার গালে থাপ্পড় মেরেছে। এই দেখো, আমি আর থাকবো না, আমি এই বাড়িতে আর থাকবো না। কমাল, চলো ভাইয়া, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। মার অত্যাচার আর সহ্য হয় না। মা আছে বলে তো থাপ্পড় মারে তমাল। সন্তানরা ভুল করে, মা শাসন করে। আমরা ভুল করেছি, মা শাসন করেছে। তাই বলে রহমত ভাইয়ের মতো একটা ছেলের সাথে কান্তার বিয়ে হবে? হ্যাঁ হবে। মা হয়তো সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তুইও মেনে নে। ভাইয়া? হ্যাঁ তমাল, আমি মেনে নিয়েছি, তুইও মেনে নে। তোমাকে আমার পছন্দ হয়েছে। তোমাকে আমার একটুও পছন্দ হয়নি। কি বললে? কানে কম শোনো নাকি? বললাম তোমার মতো খ্যাতকে আমার পছন্দ হয়নি। এখন সরো, ঘুমাতে দাও, আমার ভীষণ ঘুম পাচ্ছে। কিরে তমাল, তোর হলো? এই তো হয়ে গেছে ভাবি। কই দাও। এই নে, বাবাকে কিন্তু অবশ্যই মনে করে খেতে বলবি। বলবো না মানে? তোমার হাতের আচার খাওয়ার জন্য তালুই জুতো একেবারে স্ট্যান্ড হয়ে থাকে। শুন, কি? প্রিয়া যেন আচার না দেখে, দেখলে সব আচার চুরি করে খেয়ে ফেলবে। ঠিক আছে, একদম দেখবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আধুনিক প্রযুক্তি আমাদেরকে শুধু সঠিক তথ্য সংগ্রহ করা দেয় না, বরং রোগটিকে সহজে সারিয়ে তুলতেও বহুবিধ সাহায্য করে।
কিন্তু আমরা এই আধুনিক প্রযুক্তির হালিমা, সদ্ব্যবহার করছি। আব্দুল, আমরা কি আমাদের দেশে না সব মরেছে। জনসাধারণের মধ্যে তা পৌঁছে দিতে পারছি? এই প্রসঙ্গে বাংলাদেশ টাইমস বর্তমান ও তুই ডিস্টার্ব। শহরে শুনলাম কানের ভালো ডাক্তার এসেছে, তুই জলদি কান দেখা, তোর কানে ময়লা জমে আছে। কি বললি? বললাম ডাক্তার দেখা। এতক্ষণ বেল বাজাচ্ছি, কানে শুনিস না? বই পড়ার সময় আমার বাড়ির পাশে বোম ফাটলেও আমি কানে শুনি না। তাই নাকি? বোম ফাটালেও কানে শুনিস না? না। তাহলে ফাটাবো বোম। না দেখেই ঘাবড়ে গেলি? দেখলে তো একেবারে হার্ট ফেল করবি। ছু মন্তর ছু। থ্যাংক ইউ। নো থ্যাংক ইউ। এই আচার তোর জন্য নয়, তোর বাবার জন্য। সুতরাং জিভের পানি ব্যাক করে ঢোক গেল। আরে যা, ওইসব আচারে আমার লোভ নেই। যা যা, রেখে চলে যা। দেখিস, আমি চলে গেলে তুই আবার আচারগুলো চুরি করে খাস না যেন। কি? আমার বাড়িতে ঢুকে তুই আমাকে চোর বলছিস? গেট আউট। না বেরিয়ে যা। মানে গেট আউট। আমি এটা মিন করে বলিনি। আমি কোনো কিছু থেকে না। যা যা বলছি। চুরি করে আচার খেতে আমার আপত্তি নেই। মিস্টার আচার, আমার বাবা আসতে এখনো অনেক দেরি। এতক্ষণে তুমি বসে বসে বোর হয়ে যাবে, তাই আমি তোমাকে ভক্ষণ করে কিঞ্চিত আনন্দ দিতে চাই। হ্যাঁ, আমার ভাইজান, তুমি? আরে আজ পর্যন্ত আমি ছেলেটাকে একদিনের জন্যও চোখের আড়াল করিনি। সেই ছেলেকে আমি তোর ছেলে করে দিয়েছি। হাহাকার করে ওঠে বোন, বেদনায় বুকটা ছটফট করে, তাই ওকে দেখতে এলাম। সন্তানের জন্য সব বাবা মারই মন ছটপট করে ভাইজান। এসেছো ভালোই করেছো, কিন্তু এত সব খাবার জিনিস আবার আনতে গেলে কেন? মিষ্টি, মুড়ির টিন, আবার টিফিন ক্যারিয়ার, এত কিছুর কি দরকার ছিল? আরে না না, কি যে বলিস তুই, এত কিছু আনার সামর্থ্য কোথায় আমার। এই মুড়ির টিনে এনেছি আমার লুঙ্গি, আর এটা আমার জামা, আর এই মিষ্টির পাতিলে রয়েছে আমার মাফলার, আমার গোছলের গামছা, আর একটা ওই ছেড়ে স্পঞ্জের স্যান্ডেল তোদের এখানে সারিয়ে দেবো। আর ওই পিঠার হাঁড়িতে রয়েছে আমার মাথা খাওয়ার গ্লাস, আমার এই শরবতের মগ, আর ইসবগুলের ভুসির বোতল খালি। তাই সুখ দিয়ে কি হবে? রহমতকে দেখে আর যদি এখান থেকে না যেতে পারি, আবার টঙ্গিতে যাওয়া আসা, 10 টাকা খরচ, তাই একসঙ্গে সব কিছু নিয়ে এলাম। এই বাড়ির এক কোনায় আমি গোলাম হয়ে পড়ে থাকবো বোন। তুমি এখানে থাকবে? থাকবো না কি রে, ছেলের জন্য যত কষ্টই হোক বুকে পাথর বেঁধে থাকবো। না না, এখানে থাকা তোমার ঠিক হবে না। এসব তুই কি বলছিস বোন? ঠিকই বলছি, তোমার ছেলে আছে, আবার যদি তুমি থাকো, মানুষের কাছে আমার মুখ দেখানোর উপায় থাকবে না। তুমি এখান থেকে চলে যাও ভাইজান। চলে তো যাবই, আর যাবই যদি, তখন আমার ছেলেকেও সাথে নিয়ে যাব। মা, মামা যখন নিজেই থাকতে চাচ্ছেন থাকুক না। কিন্তু কোনো কিন্তু নেই মা, আমাদের গেস্ট রুমটা তো খালি আছে। আব্দুল, রাশিদা, মামার জিনিসপত্রগুলো গেস্ট রুমে নিয়ে যা। আরে না না, কাউকে নিয়ে যেতে হবে না, আমার নিজেরই তো ঘর, আমি নিজেই যেতে পারবো। বলেছিলাম না আমার বাবা ভালো মানুষ না।
আল্লাহ। মা কিছু না, আলমারি থেকে টাকাটা পাচ্ছি না। কত টাকা? 20,000 টাকা। কি বলছেন আপনি? কে দিল? নিশ্চয়ই কে চুরি করেছে। ইয়ে মা, চুরি হবে কেন? তুমি হয়তো ভুল করে অন্য কোথাও রেখেছো, মনে করতে পারছো না, পরে ঠিক মনে পড়বে। না না, এ টাকা আলমারি থেকে চুরি হয়েছে। আলমারি থেকেই যদি চুরি হয়ে থাকে তাহলে এবারের কেউ চুরি করেছে। আমার মনে হয় আব্দুল, রাশেদা এদের মধ্যে কেউ চুরি করেছে। আব্দুল, রাশেদা, মার আলমারি থেকে 20,000 টাকা চুরি হয়ে গেছে। কে নিয়েছিস বল? আমি জানি না। তোদেরকে বলতেই হবে, বল। কাউকে বলতে হবে না, আমি জানি টাকা কে চুরি করেছে। দুলা ভাই, আপনি এখান থেকে জানতো না? আমি যাব না। টাকা কে চুরি করেছে তা আমি বলবোই। টাকা কে চুরি করেছে? ভাইজান, আমাকে একটু যেতে জানতো। এই যে বাড়ির চাকর চাকরানিরা 20,000 টাকা চুরি করলে এরা পাগল হয়ে যেত এবং অস্বাভাবিক আচরণ করত, কিন্তু এদের মধ্যে সে ধরনের লক্ষণ একেবারেই নেই। আর ধমাল, ওর তো টাকা চুরি করার প্রশ্নই আসে না। আর কান্তা, সে তো আমার কথা ছাড়া এক পাও ফেলে না। সে যদি টাকা চুরি করতো তাহলে তো আমার কাছ থেকে অনুমতি নিত। আর ভাবি সাহেবা, তিনির মতো একজন লক্ষ্মী সহিষ্ণু গৃহবধূ টাকা চুরি করবে কি কারণে? হ্যাঁ, কেউ যদি কবরের মধ্যে হাত দিয়েও বলে ভাবি সাহেবা টাকা চুরি করেছে, আমার দৃঢ় বিশ্বাস এই বাড়িতে আমরা যারা উপস্থিত আছি তারা কেউ বিশ্বাস করব না। ঠিক কিনা? তা ঠিক। ভাইজান, উনি নিজেই এত টাকা ঘাটাঘাটি করেন যে তার ভেতরে 20,000 টাকা চুরি করার লোভ কখনোই আসবে না। এইবার আমি নিজের বেলায় বলি, চুরি বিদ্যা সংক্রান্ত কোনো পুস্তক আমি এ পর্যন্ত পাঠ করি নাই, সুতরাং চুরি করার কলা কৌশল আমি জানি না। তাহলে আমি চুরি করব কি করে? হ্যাঁ, বাকি থাকলো আম্মা। টাকা তো তার নিজেরই, নিজের টাকা নিজে চুরি করে এরকম ইতিহাস কখনো শুনেছেন? শোনেন নাই। অর্থাৎ আমরা কেউই টাকা চুরি করি নাই। তাহলে কে টাকা চুরি করেছে? মজাটা তো সেইখানে। আমার এই কাগজের বিশ্লেষণে বাকি যে একজন লোক এ বাড়িতে রয়েছে সেই টাকাটা চুরি করেছে। তুমি কার কথা বলছো? আমি তো বারবার একটা কথাই বলি, আমার বাবা ভালো মানুষ না। এই তো আমার ছেলে মিথ্যা কথা বলে না, আজও বলেনি। টাকাটা আমি চুরি করেছি। টাকা তুমি চুরি করেছো ভাইজান? হ্যাঁ। আপনি টাকা চুরি করতে গেলেন কেন? সে অনেক বড় দুঃখের ডিকশনারি বাবাজি। আমি ছোট করে বলি, কয়েকজন লোকের কাছ থেকে আমি টাকা ধার নিয়েছিলাম, যে টাকা আমি আজও ফেরত দিতে পারিনি। কালকে একজন লোক এসে বলল, আজকের মধ্যে যদি আমি 20,000 টাকা ফেরত দিতে না পারি তাহলে সে আমাকে পুলিশে ধরিয়ে দেবে। পুলিশ যদি আমাকে ধরে নিয়ে যায় তাহলে লোকে জানবে যে চৌধুরী বাড়ির মেয়ের শ্বশুর মাত্র 20,000 টাকার জন্য জেলে গেছে। এ বাড়ির মান সম্মান ধুলোয় মিশে যাবে। তাই 20,000 টাকা চুরি করে ওদের দেনা মিটিয়ে দিয়ে আমি এ বাড়ির মান সম্মান রক্ষা করেছি। এতে যদি আমার দোষ হয়ে থাকে তবে টাকাও পুলিশ আমাকে ধরিয়ে দাও। আমার অতীত পাপের প্রায়শ্চিত্ত করছি বোন। সেই কত বছর আগে বাটপারি করতাম, মানুষের টাকা সম্পত্তি আত্মসাৎ করতাম। তাই আজও কেউ আমাকে একটা চাকরি পর্যন্ত দেয় না, কেউ আমাকে বিশ্বাস করে না। বেকার হয়ে আমি কেমনে চলি? তাই বাধ্য হয়ে ধার করি, আর সেই ধারের টাকা শোধ করার জন্য চুরি করি। মা, মামার কথাই সত্যি।
কোনো কাজ না থাকলে উনি চলবেন কি করে? তুমি যদি অনুমতি দাও, আমাদের অফিসে মামাকে একটা চাকরি দেই, বেতনও পাবেন। ওই মি অ্যাকাউন্টেন্ট, হিসেবের খাতাটা নিয়ে আসুন। হাউ, আমি আপনার স্যার হলাম কেমনে? জি কি, বসুন। এই মিয়া, আমি এই অফিসের কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ম্যানেজার? তার নামের ম্যানেজার না কামের ম্যানেজার? জি। আরে কি জি জি করো? আজ 1 মাসের ওপর হলো আমি এই বলবি চেয়ারে বসে শুধু দোল খাচ্ছি, কোনো কাম নেই, হিসেবের কোনো দেখা নেই। কেন? জি মানে স্যার বলেছিলেন আপনাকে হিসেব দিয়ে বিরক্ত না করতে। হিসেব দেখলে কি কোনো গরমিল ধরা পড়বে? না মানে এসব আপনি ঠিক বুঝবেন না বলে তাই অ্যাকাউন্টে। বুঝি বুঝি, হিসেব আবার বোঝে নাকি? শোনো মিয়া, আজ থেকে সব হিসেব আমাকে দেখাবে। হিসেবে যদি কোনো গন্ডগোল করতে চাও তাতেও আমি রাজি, কিন্তু টাকার ভাগটা চাই। ছি, 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 এসব আপনি কি বলছেন? আরে ধোয়া তুলসী পাতা, কি বলি কিছুই বোঝে না। খাতা দেখা পাতা। স্যার, বড় সাহেব আপনাকে ডেকেছেন। আমাকে? জি স্যার। এই দলিলগুলো মার নামে রেজিস্ট্রি করে দেবেন। আর শুনুন, এই দুটো ছবি দিয়ে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে দেবেন শানুর নামে। ও তমালের নামে কিছু টাকা জমাতে চাইছে আলাদা করে। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, ও জমিগুলো রেজিস্ট্রি করতে হবে, 10 লক্ষ টাকা লাগবে। আপনি চেক রেডি করে নিয়ে আসুন। জি। 10 লক্ষ টাকা শানুর নামে জমি রেজিস্ট্রি করবে? ম্যানেজার সাহেব, আপনি শরীর কেমন, মন কেমন, ছেলে পুলে কেমন, বউ বাচ্চা সব ভালো তো? কি বললেন? না মানে এই দলিলগুলো কিসের? রেজিস্ট্রি করতে হবে। হ্যাঁ, রেজিস্ট্রি করা খুব ভালো। তাই রেজিস্ট্রিটা কার নামে হচ্ছে? বেগম সাহেবের নামে। হ্যাঁ,